জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। অযথা সময় ক্ষেপণের ইচ্ছা নেই। মৌলিক সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ ইস্যুতে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। এদিকে শনিবার সন্ধ্যায় গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে ছোড়া গুলিতে আহত হয় হাসপাতালে ভর্তি হয়েছেন এক শিক্ষার্থী। ঘটনাস্থলে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বলেন, দিনভর বিক্ষোভ শেষে মাগরিবের নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলে দুইজন দুর্বৃত্ত গুলি ছুড়ে দ্রুত সরে পড়ে। এতে মোবাশ্বের হোসেন নামে ওই শিক্ষার্থীর ডান হাতে গুলি লাগে। দ্রুত তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জানান, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে মোজাম্মেল হকের বাসায় তার অনুসারীদের হামলার ঘটনা ২৪ ঘন্টা না পেরোতেই আবারও এমন হামলার ঘটনা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সবাই। আমাদের আজকের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দেওয়া অবস্থায় আমি ব্রিফিং শেষও করেছি। আজকের মতো সমাপ্তি ঘোষণা করার পর যে যার যার মতো বাসায় চলে যাবে, এমন সময় ওরা সেখান থেকে একটা মোটরসাইকেল নিয়ে এসে আমাকে অতর্কিতভাবে গুলিটা করে যে আমার ডান হাতে লাগে। এক্ষেত্রে দাঁড়িয়েছিলাম, সেই মুহূর্তে মোটর বাইকে যাচ্ছিল অজ্ঞাত ব্যক্তি, আমার মনে হয় সে বাইরের হাতে গুলি মারে। হয়তো পুরো প্ল্যানিং ছিল, কিন্তু এতগুলো মানুষের ভিতরে সেই প্ল্যানিংটা ফলাফল তারা দিতে পারেনি। সেই ক্ষোভ থেকে আমার কাছে মনে হয় সন্ধ্যায় যেহেতু দেখেছিল কি গুটি কয়েক লোক আমরা নামাচ্ছে সেখানে দাঁড়িয়েছিলাম, সেই জন্য হামলাটা করছে। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার হামলার সময় স্থানীয় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় বিক্ষোভ সমাবেশে গাজীপুর পুলিশ কমিশনার বলেন, হামলায় জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সময় নিষ্ক্রিয় থাকা গাজীপুর সদর থানার ওসি আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পরে বিচারের আশ্বাস পেয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন তারা। আমরা মাঠে না দেখতে পাই তাহলে আপনারা আমরা আজকের পর থেকে মুখোমুখি হয়ে যাব। উনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া আহত ৬০ শিক্ষার্থী হাসপাতালটিতে ভর্তি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। এদিকে শনিবার সকাল ১০টার পর ঢাকা মেডিকেলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। কথা বলেন আহত শিক্ষার্থীদের সাথে। পরে আইসিইউতে থাকা শিক্ষার্থীদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। এটা ইনভেস্টিগেশনে আগে তো আমি পুরোটা বলতে পারবো না।
আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে $1 মিলিয়ন খরচ করা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে দ্রোহের গ্রাফিতি 24-এর গণঅভ্যুত্থান বইয়ের প্রকাশনা উৎসবে তিনি কথা বলেন। এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ইউনূসকে ঘিরে আছে কারা, জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না। সুপ্রিম কোর্টের সামনে মুরাল ভাঙার শঙ্কায় আদালতের পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আদালতের মূল ফটকের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। আর পুরো আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী ও র্যাবের অবস্থান ও টহল দিতে দেখা যায়। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে আদালতে জনসাধারণের উপস্থিত ছিল না। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্যের জেরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ছাত্র জনতা। তার পরিপ্রেক্ষিতেই কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশের উচ্চ আদালত প্রাঙ্গণে। শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, গাজীপুরের সবশেষ পরিস্থিতি কি? অপারেশন ডেভিল হান্ট এর কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানান। সিফাত, আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের যে জেলা প্রশাসক তার কার্যালয়ের ঠিক সামনে, যেখানে সারাদিন ব্যাপী এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে অবরোধ করে রেখেছিল। আমরা ঠিক সেখানে রয়েছে। আমরা দেখছি যে এখানে কিন্তু একটি টিম রয়েছে, র্যাব 1-এর একটি টিম রয়েছে। এই টিমটি কিন্তু টহল দিচ্ছে বিভিন্ন জায়গায়। এর আগে তারা আকামা মোজাম্মেল হক, যে সাবেক যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তার বাসায় অভিযান চালিয়ে সেখানে কিছুক্ষণ অবস্থান করে এখন কিন্তু তারা সেখান থেকে ধীরাশ্রম থেকে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখছি যে গাজীপুরের বিভিন্ন জায়গায়, এর আগেও আমরা শিববাড়ি মোড়ে সেখানে দেখেছি সেনাবাহিনীর একটি টিম সেখানে কিন্তু অভিযান পরিচালনা করেছেন। আমরা দেখেছি সেখানকার যেসব মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন যানবাহন, বাস, ট্রাক, প্রাইভেট কার সবগুলোকে কিন্তু দাঁড় করিয়ে সেখানে কিন্তু গাড়িগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা দেখেছি যে সে গাড়িগুলোতে কোনো ধরনের সহিংসতামূলক কোনো অস্ত্র আছে কিনা, এই ধরনের জিনিসগুলো কিন্তু সেখানে অভিযান পরিচালনা করছে। এবং আমরা এরপরই কিন্তু খবর পেয়েছি যে সাবেক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করছে। আমরা সেখানে দেখেছি এই র্যাবের এই টিমটি অভিযান পরিচালনা করে তারা কিন্তু এখন চলে এসছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এবং আমরা এখন ঠিক যেই জায়গাটিতে রয়েছে এই জায়গাতেই কিন্তু সারাদিন এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছিলেন এবং এক পর্যায়ে পুলিশের আশ্বাসে বিচার, যারা অপরাধী তাদের বিচারের আশ্বাস পাওয়ার পরে এবং এখানে অবহেলার দায়ে একজন পুলিশ অফিসারকেও কিন্তু বরখাস্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে ছাত্র জনতা সড়ক থেকে তাদের অবস্থান কর্মসূচি তুলে নেয়। এবং আমরা একটা বিষয় যদি বলি যে এই যে অবস্থাটা তৈরি হয়েছে এবং আজকে যে সরকার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দিয়েছে সেটি কিন্তু সারা দেশ ব্যাপী চলছে। এর প্রেক্ষাপটটার কথা যদি একটু বলি, আমরা দেখেছি যখন আকামা মোজাম্মেল হকের বাড়িতে সেখানে সন্ত্রাসী যে হামলা যখন শিক্ষার্থীদের উপর চালানো হয় তারই প্রেক্ষিতে কিন্তু সারা দেশের আমরা দেখেছি যে এর প্রতিবাদ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি প্রত্যেকে কিন্তু এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এবং আমরা আজকে দেখেছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ এবং আমরা দেখেছি নাগরিক কমিটির সার্জিস আলম, তারাও কিন্তু আজকে এখানে এসেছিলেন ছাত্র জনতার সঙ্গে। তারা সংহতি প্রকাশ করে এই যে গত রাতে যে শিক্ষার্থীদের উপর যে অতর্কিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখানকার রয়েছেন, তারা যখন খবর পান যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, সাবেক মন্ত্রী তার বাসায়
সেখানে লুটপাট হচ্ছে এরকম একটি খবর পাওয়ার পরেই কিন্তু এখানকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা তারা কিন্তু যান এবং যাওয়ার পরে সেখানে কিন্তু তাদের উপরেই অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয় এবং এই হামলার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে সেখানে প্রায় 6 জন আহত হন এবং একজনের অবস্থা কিন্তু এখনো গুরুতর। আমরা এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা কিন্তু আজকে আরেকটা বিষয় দেখেছি যে এখানে কিন্তু গোলাগুলির যে একটা বিষয়, এখানে গুলি বর্ষণ করা হয় এবং এক পর্যায়ে কিন্তু একজন আহত হন এবং এই সন্ত্রাসীদের যে এই কার্যক্রম সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি যে মন্ত্রণালয় থেকে অপারেশন ডেভিল হান্টের একটি ঘোষণা আসে। এর প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে গাজীপুরে এখানেই যেহেতু এই ধরনের ঘটনার সূত্রপাত, সেক্ষেত্রে এখান থেকে আমরা দেখছি যে তারা কিন্তু এখানে সব ধরনের যেসব আইন শৃঙ্খলা বাহিনী যতগুলো বাহিনী রয়েছে এবং বিশেষ করে পুলিশ, আমরা দেখছি আর্মি, এখানে র্যাব সহ সব সংস্থাগুলোকেই কিন্তু আমরা এই অভিযানে আজকে অংশ নিতে দেখছি। তারা কিন্তু এবং আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের যে বিষয়টা যদি একটু বলি, এখানে কিন্তু যেহেতু জেলা প্রশাসকের কার্যালয়, এখান থেকেই কিন্তু বিচারের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু সারাদিনে আন্দোলন করেছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে যে আইজিপি তিনি কিন্তু এখানে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং যারা অপরাধী তাদেরকে বিচারের মুখোমুখি করবার জন্য কিন্তু তিনি আশ্বস্ত করেন এবং আমরা দেখেছি যে একজন পুলিশ কর্মকর্তাকেও কিন্তু ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। তো এই আরেকটি বিষয় একটু বলতে চাই যে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু গুলি ছুড়েছে দুর্বৃত্তরা, সেটিও কিন্তু আমরা দেখেছি এবং আজকে সন্ধ্যা 6:30টার দিকে শহরের যে জোর পুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে আসলে পালিয়ে যায়। এর প্রেক্ষাপটে আমরা দেখেছি যে গুলিতে মোবাশ্বের হোসেন নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় একজন সদস্য যিনি আসলে আহত হন। তিনি প্রাথমিকভাবে তাকে গাজীপুরের হারিনাল দক্ষিণ পাড়া এলাকার তার পরিচয়টা একটু যদি আমি বলি, তিনি এখানকার গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণ পাড়া এলাকার আলী আহমেদের ছেলে এবং তাকে কিন্তু এরপরে গুলিবিদ্ধ হবার পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরবর্তীতে তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় বলে কিন্তু আমরা জেনেছি। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখানে যে র্যাব 1-এর যে টিমটি রয়েছে তারা কিন্তু আরও বিভিন্ন জায়গায় আসলে টহল দেবেন বলে আমরা জেনেছি। তো এই ছিল সিফাত আমার কাছে অপারেশন এর সবশেষ তথ্য। গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। এদিকে রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট নিয়ে জানাতে মতিঝিল থেকে যুক্ত হয়েছেন দেলোয়ার দোলন। রাজধানীতে অপারেশন ডেভিল হান্টের কি কার্যক্রম চলছে, আপনি কি দেখছেন জানান। সিফাত, আমি এরই মধ্যে ঢাকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থান ঘুরেছি। বিশেষ করে এখন আমি রয়েছি মতিঝিল, এর আগে শাহবাগ, সায়েন্স ল্যাব, মগবাজার সহ বেশ কিছু স্থান ঘুরে যেমনটা দেখেছি এখানে সেনাবাহিনী কিংবা যৌথ বাহিনীর যে অভিযানের কথা বলা হচ্ছে তাদের তৎপরতা খুব বেশি আমি দেখিনি। মোড়ে মোড়ে কোথাও কোথাও পুলিশের সতর্ক অবস্থান আমরা দেখেছি। তবে মতিঝিল এসে আমি দেখেছি যে সেনাবাহিনীর টহলরত একটি গাড়ি আমি যেতে দেখেছি। অন্যান্য স্থানগুলোর কথা যদি বলি সেখানেও একই অবস্থা। অনেকটা বলা চলে রাজধানীতে এই যে অভিযান ঘিরে ঠিক কতটা প্রভাব পড়েছে বা যতটা বলা হচ্ছে ঠিক ততটা পড়েনি। তবে সুপ্রিম কোর্ট এলাকা আমি ঘুরেছি, সেখানে দেখেছি যে ঠিক দিনের মতোই সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যে সেনা সদস্যরাও এখানে আমরা দেখেছি তারাও এখানে সতর্ক অবস্থানে রয়েছে। অর্থাৎ বলা যায় যে বিচারাঙ্গন যে আঙ্গিনা সেই পুরো আঙ্গিনাকে অনেকটা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আপনাকে জানাতে চাই যে এই যে অভিযান ঘিরে সাধারণ যারা রয়েছে, নগরবাসী যারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন, সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছিলেন যে বিশেষ করে সায়েন্স ল্যাব এলাকায় আমি যখন ছিলাম সেখানকার সাধারণ মানুষ বা
জনসাধারণ বলছিলেন যে এই ধরনের অভিযান অব্যাহত রাখা দরকার, বিশেষ করে আরও তৎপরতা অবস্থান তারা হয়তো নিশ্চিত করতে পারতেন, এমনটাও কেউ কেউ আমাদেরকে বলেছেন। আর যারা সংশ্লিষ্ট রয়েছেন অভিযানের সাথে তারা বলছেন এর মধ্য দিয়ে অপরাধী যারা রয়েছে যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন আবারও না ঘটে বা দেশে যে অস্থিতিশীল পরিবেশ এরই মধ্যে তৈরি হয়েছিল সেটি যেন আরও যেন খারাপের দিকে না যায় সেটি নিশ্চিত করার জন্য তারা বারবারই সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বলছেন প্রয়োজনে এই যে অভিযানের যে মাত্রা কিংবা তাদের যে বিভিন্ন স্থানকে গুরুত্ব দেওয়ার সেটিও তারা বাড়াবেন। আপনি নিশ্চয়ই জানেন যে যৌথ যে অভিযানের কথা বলা হচ্ছে সেখানে পুলিশ, র্যাব এবং সেনা বাহিনীর সদস্যদেরকে একইভাবে থাকার কথা, তবে আমরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেখানে তাদের তৎপরতা খুব বেশি দেখিনি। আর একটু জানাতে চাই যে এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল, আপনি জানেন শুরুতে ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনার মধ্য দিয়ে এর পরপরই কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে। আর কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলেন যে আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর, তিনি গাজীপুরের পরিস্থিতি জানাচ্ছেন, সেখান থেকেই মূলত যে হামলার ঘটনাটি ঘটেছিল তারপরেই সারা দেশে অনেকটা ছড়িয়ে পড়ে। এখনও যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই অভিযান চালানো হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছেন। এছাড়াও যে প্রধান উপদেষ্টা এর মধ্যে কিন্তু আহ্বান জানিয়েছেন যে এমন পরিস্থিতির যেন আর পুনরাবৃত্তি না হয় এবং সাধারণ নাগরিক থেকে শুরু করে দেশবাসীকে তিনি আহ্বানও এর মধ্যে জানিয়েছেন যে সতর্ক থাকার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্ন না ঘটে কিংবা যারা সচেষ্ট রয়েছেন কিংবা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের তৎপরতা বাড়ানোর বিষয়ে বলা হচ্ছে। তবে সাধারণ মানুষ এবং জন আকাঙ্ক্ষা যেটি আমি দেখেছি, বিশেষ করে নগরবাসী তারা বলছেন বিশৃঙ্খল পরিস্থিতি কোনোভাবে কাম্য নয়। তারা বলছেন যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিস্থিতি বজায় থাকে। একই সঙ্গে এই ছিল রাজধানী থেকে যৌথ বাহিনীর যে অভিযানের কথা বলা হচ্ছিল তার সবশেষ তথ্য। অপারেশন ডেভিল হান্টের সবশেষ জানাচ্ছিলেন রাজধানীর মতিঝিল থেকে সহকর্মী দেলোয়ার তুলন। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত জেলায় জেলায় সভা সমাবেশ করবে বিএনপি। পরে বিভাগীয় শহর ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, ভারতে বসে শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। বলেন, সারা দেশে সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এসব আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে না পারলে আবারও ফ্যাসিস্টরা মাথা চাড়া দিয়ে উঠবে। রিজভী আরও বলেন, প্রশাসনের অনেক জায়গায় বসে আছে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা। এমন লোকদের চিহ্নিত না করতে পারলে সরকারের সাফল্য কঠিন হবে। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি জেলায় জেলায় প্রথমে শুরু হবে, জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে, এটি আপনাদেরকে জানিয়ে গেলাম। এরপরে পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। যারা 5ই আগস্টের পরিবর্তনকে মরক প্রাণে মেনে নিতে পারেনি এমন লোকজনদেরকে চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে। দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এই সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে সে রোডম্যাপ জনগণ এখনও পায়নি বলে মন্তব্য করেন তিনি। দেশের সংকট কাটাতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সভায় এসব কথা বলেন তিনি। সকল রাজনৈতিক দল সরকারের পরিকল্পনা প্রত্যাশা করেছিল যে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবে, কবে কখন কিভাবে তারা ভোটের দিকে এগিয়ে যাবে, কতদিন সেই সময়, যেটা অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই রোডম্যাপ দেশবাসী পায় নাই। অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। রাষ্ট্র অবকাঠামো মেরামতের বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়িতে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে
ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার দাবি জানান। এছাড়াও বিগত নির্বাচনের মতো ভোট কেন্দ্রে থেকে কোনো ভোটার যাতে ফেরত না আসে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। এ সময় ধনবাড়ী ও মধুপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। 24-এর গণহত্যার বিচার সবার আগে, তারপর অন্য কিছু। শনিবার কক্সবাজারে দলের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেন যেসব গুজব ও নাশকতার চেষ্টা রুখে দেবে জনগণ। 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে, মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। নিষিদ্ধ ও গ্রেপ্তার না করার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন সহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও অরাজকতা পরিস্থিতি তৈরির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। তাই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সব ধরনের গুজব ও নাশকতার পরিকল্পনা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র নেতারা। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিদের নিয়ে কর্মশালায় জামায়াত নেতারা বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনোভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেওয়া হবে না। বাংলাদেশ স্বাধীন পতাকা পেলেও স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি বলে মন্তব্য করেন তারা। আওয়ামী লীগ স্বাধীনতার কথা বললেও তারাই স্বাধীনতা নষ্ট করছে বলে জানান বক্তারা। তাই আওয়ামী লীগের নষ্ট করে দেওয়া বাংলাদেশকে উদ্ধারে আগে সংস্কার, তারপর নির্বাচন চায় জনগণ। তবে সংস্কারের নামে বেশি সময় না নেয়ার দাবিও জানান তারা। জনগণের প্রত্যাশার আলোকে আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তারপরে বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে একটি নির্বাচন দিতে হবে। তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। এটিএম আজহারুল ইসলামের আমরা অবিলম্বে মুক্তি চাই। আর যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা অনতিবিলম্বে রাজধানীতে তীব্র আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এইটা সকলের ডিমান্ড। এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন, এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আগাছার মধ্যে তো বীজ ছিটানো যায় না। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস শব্দটি ব্যবহার করে প্রশাসন ক্যাডারদের অন্যদের তুলনায় বেশি ক্ষমতাধর করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বলা হয়, জনপ্রশাসনের সংস্কার প্রতিবেদন অস্পষ্ট ও জনবিরোধী। পক্ষপাতমূলক জনপ্রশাসন সংস্কার কমিশন দ্বারা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। পরিষদের সমন্বয়ক বলেন, আন্তঃক্যাডার দ্বন্দ্বে পরস্পর বিরোধী লেখালেখির কারণে বিভিন্ন মন্ত্রণালয় হতে জারি করা সাময়িক বরখাস্তের আদেশসমূহ প্রত্যাহার করে অভিযোগ হতে অব্যাহতি দেওয়া উচিত। এক সপ্তাহের মধ্যে অন্যায় বরখাস্তের আদেশ প্রত্যাহার করা না হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদভুক্ত ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতি সহ ধারাবাহিক কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত অন্যায় বরখাস্তের আদেশ প্রত্যাহার করা না হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আগামীতে কর্মবিরতি সহ সারা বাংলাদেশে ধারাবাহিক কর্মসূচি পালন করবে। আমরা অস্থিতিশীলতা চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই দেশের কল্যাণের জন্য। আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল না হলে এর যে কোনো পরিস্থিতির দায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গ্রহণ করবে না। উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা ম্যারাথনের পঞ্চম আসর। অংশ নিয়েছেন 10,000-এর বেশি নারী পুরুষ। উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা বলেন, সুস্থ সবল প্রজন্ম গড়তে এমন আরও আয়োজন চান তারা। শনিবার ভোরের আলো ফোটার আগেই বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে হাজির হন অংশগ্রহণকারীরা। তাদের পদচারণে মুখর হয়ে ওঠে
পুরো এলাকা। এদিন এলিট ম্যারাথনে অংশ নেয়া অ্যাথলিটরা দৌড়ান 42 কিলোমিটার আর হাফ ম্যারাথনে 21 কিলোমিটার, এর বাইরে 10 কিলোমিটারের 3টি সহ 5 ক্যাটাগরিতে দৌড়ান অংশগ্রহণকারীরা। দৌড়বীরদের প্রত্যাশা স্বাস্থ্য সচেতন ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে এমন ম্যারাথন ভূমিকা রাখবে। এদিকে পর্যায়ক্রমে দেশব্যাপী ম্যারাথন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান সেনাপ্রধান। পাশাপাশি আগামী বছর 31 জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আমরা একটা সুন্দর ম্যারাথন করলাম, যেখানে 10,000-এর উপরে ম্যারাথনাররা ছিলেন, দেশি এবং বিদেশি। এখানে উদ্দেশ্য জয় পরাজয় নয়, উদ্দেশ্যটা ছিল যে দেশ এবং জাতিকে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে অন্তর্ভুক্ত করা। আমরা আজকে যেই সাড়া আমরা পেয়েছি, আমরা অভিভূত, এবং ইনশাআল্লাহ পরবর্তীতেও আমরা এ ধরনের ম্যারাথন সংগঠিত করব। নেক্সট ইন্টারন্যাশনাল ম্যারাথন হবে 31শে জানুয়ারি 2026-এ ইনশাআল্লাহ। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 53তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে শনিবার। এবারে আয়োজনে উৎসর্গ করা হয়েছে জুলাই আন্দোলনের ছাত্র জনতাকে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে স্লোগান নির্ধারণ করা হয়েছে, মুক্তির নিঃশ্বাসে আনন্দ উচ্ছ্বাসে মিলবে সবাই হৃদয়ের ক্যাম্পাসে। শনিবার বর্ণাঢ্য আয়োজনে প্রায় 3,500 সাবেক ও বর্তমান শিক্ষার্থীর সমাগমে উদযাপিত হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ SMMC ডে 2025। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর সহ অন্যান্যরা। প্রাচীন এই মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জানান, 1972 সালে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হিসাবে যাত্রা শুরু করা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে শিক্ষা নিয়ে বহু চিকিৎসক দেশে বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। বহু বছর ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে হাসপাতালটি। আমি মেডিকেল কলেজের 15তম ব্যাচের ছাত্র ছিলাম। এখন আমি পরিচালক হিসেবে এসেছি। নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। আমি কলেজে এসে প্রথম বলেছিলাম যে আমরা সকলে মিলে কাজ করি, রোগী বান্ধব হাসপাতাল গড়ি। তাদের এই সফলতার এই উৎস ছিল এই ক্যাম্পাস। সেদিক থেকে এই দিনটা খুবই সিগনিফিকেন্ট, খুবই প্রতীকী, এবং তারা এই ক্যাম্পাসে এসে তাদের পুরনো দিনের আনন্দ অনুভব করে, টান অনুভব করে। ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যাত্রীরা। শনিবার সকাল 9টার দিকে কেরানীহাট মোড়ে এই অবরোধে অংশ নেয় শত শত মানুষ। 3 ঘন্টা ধরে চলা এই অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। এ সময় তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত 80 টাকা ভাড়া হলেও পরিবহনগুলো আদায় করছে 100 টাকা। বৃহস্পতিবার, শুক্রবার সহ বন্ধের দিনে 150 টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়। প্রতিবাদ করলে হয়রানি ও হেনস্থার শিকার হন যাত্রীরা। এ বিষয়ে বারবার অভিযোগ করা হলেও কোনো সমাধান না পেয়ে সড়ক অবরোধ করেন তারা। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এ সময় ছাত্র জনতার পক্ষ থেকে 7টি দাবি তুলে ধরা হয়। মেজর সিনহা হত্যা মামলায় বহুল আলোচিত ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসি কার্যকরের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও জাতীয় নাগরিক কমিটি। সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন, গত সরকারের আমলে ওসি প্রদীপ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট হওয়ায় আইনের তোয়াক্কা না করে গুম, খুন, নির্যাতন, হত্যার মতো কর্মকাণ্ড চালিয়েছে সে। তার রোষানলে পড়ে এলাকায় অনেকে বাড়ি ঘর, সহায় সম্পদ হারিয়েছেন। প্রদীপের প্রত্যক্ষ নির্দেশে সেনাবাহিনীর মেধাবী অফিসার মেজর সিনহাকে হত্যা করা হয়। তাই অবিলম্বে ওসি প্রদীপকে ফাঁসি কার্যকরের দাবি জানান ভুক্তভোগীরা। এর আগে 2022 সালের জানুয়ারি মাসে মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ সহ 2 জনের ফাঁসির আদেশ দেয় কক্সবাজার আদালত। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিগত সরকারের আমলে নেয়া প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। শনিবার চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্প পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। শনিবার সকালে নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি খালের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও
মেয়র। এ সময় উপদেষ্টা ফারুকী আজম বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। জলাবদ্ধতা নিরসনে বিগত সরকারের আমলে নেয়া প্রকল্পের অনেক অনিয়ম হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র জানান, খাল খনন জলাবদ্ধতা প্রকল্পের কাজ সিটি কর্পোরেশনের হলেও বিগত সরকার বড় এই প্রকল্পটি সিডিএ-কে দেয়া হয়, যার ফলে এই প্রকল্প থেকে এখনো কোনো সুফল পায়নি নগরবাসী। প্রায় 14,000 কোটি টাকা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চলমান কাজ মনিটরিংয়ে সম্প্রতি 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা যে কর্মগুলো করছি, এখানে সিডিএ 36টা খাল করছে, এখানে পানি উন্নয়ন বোর্ড, ডিসি মহোদয়, আমরা সিটি কর্পোরেশন, এই যে কর্মযোগ্যগুলো করে ফাইনাল স্টেজে যদি জলের টাকা জলে চলে যায়, এটা শুধুমাত্র আমাদের পাবলিক অ্যাওয়ারনেসটা যদি আমরা ডেভেলপ করতে না পারি সেটা হচ্ছে, এবং সেটার জন্য পার্মানেন্ট সলিউশন হচ্ছে যেটা আমি বলেছি যে ময়লাটাকে সম্পদে পরিণত করা। এটা তো আমাদের ধারণার মধ্যেই ছিল না যে কাপ্তায়ের এই জলসংকীর্ণতা কিংবা কর্ণফুলীর এই পরিস্থিতির কারণে আমরা সমূহ বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। এই যে আলাপ আলোচনা টেবিলে আমরা বসছি, এগুলি আমাদেরকে কনসার্ন করছে। ধীরে 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 এই সমন্বয়টা কিভাবে আমরা সাস্টেইন করব, এটাতে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটার ফ্রেমওয়ার্কও তৈরি হবে। ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে বান্দরবান নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্ত সড়ক ও ঘুমধুম স্থলবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষে একথা বলেন তিনি। পরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, ইয়াংগুয়েনের সঙ্গে টেকনাফ স্থলবন্দরের বাণিজ্য সচল রাখার চেষ্টা করা হবে। এ সময় উপদেষ্টা আরও বলেন, টেকনাফে নৌবন্দর, সমুদ্র বন্দর নাকি স্থলবন্দরই থাকবে সে বিষয়ে আলোচনা চলছে। গেল 16 জানুয়ারি থেকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ইয়াংগুয়েন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী কার্গো বোট আটকের পর সাময়িকভাবে বাণিজ্য বন্ধ রেখেছে মিয়ানমারের জান্তা সরকার। ইসলামের বৃহত্তর স্বার্থে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। শনিবার বিকেলে আশুলিয়ার কাইচাবাড়িতে বাংলাদেশ জমিয়েতে আহলে হাদিস আয়োজিত আন্তর্জাতিক মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। ইসলামের বৃহত্তর স্বার্থে দুশ্মনের সরকুবিকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত একটা দেশ হিসাবে, ইনসাফ ভিত্তিক একটা দেশ হিসাবে গড়ে তুলি এবং সহিষ্ণুতা, টলারেন্স ইজ এসেনশিয়াল, ইজ প্রিরিকুইজিট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এক্সপ্লয়টেশন ফ্রি কান্ট্রি স্টেট। 50 কেজির বস্তায় প্রতি কেজি আলুর সংরক্ষণ খরচ 8 টাকা করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। গত বছর সংরক্ষণ খরচ ছিল 7 টাকা। আলুর এমন সংরক্ষণ মূল্য নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছে কৃষক ও ব্যবসায়ীরা। গত বছর আলুর বাড়তি দামে ক্ষোভ ছিল মানুষের। এবার আলুর দাম কম থাকায় ভোক্তারা কিছুটা স্বস্তি প্রকাশ করলেও হঠাৎ সংরক্ষণ খরচ বাড়ায় আলুর দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। এমন অবস্থায় সরকারের কাছে হিমাগারের সংরক্ষণ খরচ কমানোর দাবি কৃষকদের। এদিকে বিদ্যুৎ খরচ ও অ্যামোনিয়া গ্যাসের দামসহ আনুষঙ্গিক খরচ বাড়ায় দাম বাড়ানো হয়েছে বলে জানায় হিমাগার মালিক সমিতি। বান্দরবানের আলীকদমে অবৈধভাবে অনুপ্রবেশকালে 33 জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে সদর ইউনিয়নের আমতলী আশ্রয় প্রকল্প অফিস থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আমতলী আশ্রয় প্রকল্পে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে 33 জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে 9 জন নারী, 10 জন পুরুষ ও 14 জন শিশু। দীর্ঘ 3 ধরে মিয়ানমার চলমান যুদ্ধের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছে বলেও জানান বিজিবি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের 5ম ধাপে শনিবার 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে 183 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এরই মধ্যে ওই 3 জিম্মিকে
রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে হস্তান্তর করেছে হামাস। এর আগে গেল শুক্রবার ওই 3 ইসরায়েলি জিম্মির পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি। যদিও এ দফায় বন্দি ও জিম্মি বিনিময় নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতির শর্ত অমান্য করে গাজায় মানবিক সহায়তা আটকে দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। এছাড়া যে সব ইসরায়েলি নাগরিক হামাসের কাছে জিম্মি অবস্থায় নিহত হয়েছেন তাদের দেহাবশেষ ইসরায়েলে ফেরত পাঠানো সম্ভব নয় বলে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সাতাশ বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তনে জেনজি প্রজন্মকে কৃতিত্ব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলের 70টি আসনের মধ্যে বিজেপি 48টি আর আম আদমি পেয়েছে 22টি আসন। অন্যদিকে দিল্লিতে এবার পাত্তাই পায়নি কংগ্রেস। জয়ের পর দলীয় কার্যালয়ে দেয়া এক ভাষণে মোদী বলেন, সুশাসনের জন্য তরুণ প্রজন্ম দিল্লির শাসনভার বিজেপির হাতে তুলে দিয়েছে। এ সময় দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে বিপুল সমর্থন ঋণ হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। হরিয়ানা, মহারাষ্ট্রের পর দিল্লিতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে গেরুয়া শিবির। এদিকে নিজ আসনও হেরেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরাজয় মেনে নিয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আরও 487 জন সম্ভাব্য অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন, জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, প্রায় 500 ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর চূড়ান্ত আদেশ এরই মধ্যে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। এর আগে গেল বুধবার 104 ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে একটি মার্কিন সামরিক বিমান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চলমান অভিবাসী গণপ্রত্যাবাসন কর্মসূচির অধীনে হাতে পায়ে বেড়ি পরিয়ে যেভাবে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে তাতে বিষয়টি নিয়ে বিরোধ দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে। নিজস্ব ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার অভিবাসীদের ফেরত না নেয় ক্ষুব্ধ বিরোধীরা, যদিও আন্তর্জাতিক বাধ্যবাধকতার দোহাই দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে অন্তত 30 জন মানুষ নিখোঁজ হয়েছেন। মাটির নিচে চাপা পড়েছে 10টি বাড়ি। স্থানীয় সময় বেলা 12টার দিকে ইবিন শহরের জিনপিং গ্রামে ভূমিধস হয়। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 2 শতাধিক বাসিন্দাকে। অঞ্চলটিতে ভূমিধসের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক করা হয়েছে। নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা। দুর্যোগ মোকাবিলায় 30 মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, কিম জং উনের সঙ্গে তার সম্পর্কই দুই দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধ রুখতে পেরেছিল। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতার জন্য সুফল বয়ে আনবে। কিমের সঙ্গে সম্পর্ক ভালো ছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইতিহাসে প্রথমবারের মতো 2018 সালে সিঙ্গাপুরে একটি সম্মেলনে অংশ নেন দুই দেশের সরকার প্রধান। এরপর থেকে গলতে থাকে সম্পর্কের বরফ। প্রথম বছরের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার পা রাখেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আলাস্কায় 10 আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আরোহীদের কেউই জীবিত নেই। এ নিয়ে 10 দিনের ব্যবধানে 3টি ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বেইং এয়ারলাইন্স বিমানটি উনালক্লিন্ট থেকে নামের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু প্রতিমধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বেরিং সাগরের নর্থন সাউন্ড নামক অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাডারের তথ্য বলছে আকস্মিকভাবে উচ্চতা ও গতি হারাচ্ছিল বিমানটি, যদিও এর প্রকৃত কারণ এখনও জানাতে পারেননি কোস্টগার্ড কর্মকর্তারা। এর আগে ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারান 67 জন। এর রেশ কাটতে না কাটতেই ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত হন আরও 7 মার্কিন নাগরিক।
এবার খেলার প্রসঙ্গ। বিপিএল এর 11তম আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনিয়ম মোটা দাগে প্রশ্ন তুলেছে টুর্নামেন্ট নিয়ে। এমন পরিস্থিতিতে এসব বিষয়ে তদারকের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার এক বিবৃতিতে লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রোটোকল, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারেই দেখভালের কথা জানান বিসিবি। এ সময় বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক ক্রিকেটারদের চুক্তি এবং ম্যাচ ফির দায়িত্ব গ্রহণ করে তা যথাযথভাবে স্বচ্ছভাবে প্রদানের দায়িত্ব নেয় ক্রিকেট বোর্ড। এছাড়া টুর্নামেন্ট শেষে বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার ব্যবস্থা তদারকি করার কথা জানানো হয় বিবৃতিতে। জাতীয় দলের নির্বাচকের চাকরি ছেড়ে আবাহনীর কোচ হলেন হান্নান সরকার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে ঘরোয়া লিগের অন্যতম ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন সাবেক টাইগার ক্রিকেটার। বাংলাদেশের বয়স ভিত্তিক ও জাতীয় দল মিলে প্রায় 9 বছর নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান সরকার। তবে জাতীয় দলের নির্বাচকের দায়িত্বের মেয়াদ শেষের 1 মাস আগে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। বিসিবির দায়িত্ব ছাড়ার সময় ইঙ্গিত দিয়েছিলেন সুযোগ পেলে কোচিং পেশায় মনোযোগ দিতে চান এই সাবেক ক্রিকেটার। এবার সেই ইঙ্গিতই বাস্তবে রূপ নিলেন। এদিকে ডিপিএল এর একই আসরে আবাহনী ক্লাবে হান্নান সরকারের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তারিক আজিজ খান। শনিবার দিনভর অনুষ্ঠিত হয়েছে বিকেএসপির সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপির পুনর্মিলনী। সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। নবীন আর প্রবীণের অংশগ্রহণে বিকেএসপির প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়, শেষ হয় ইনডোর স্পোর্টস অ্যারিনাতে গিয়ে। এরপরেই জমে ওঠে বন্ধুদের আড্ডা আর স্মৃতিচারণ। হই হুল্লোড় আর খেলাধুলার সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দেখা গিয়েছে দেশ সেরাদেরও। পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন তারা। এমন আয়োজন একদিকে যেমন সম্পর্কের ভিত শক্ত হবে, তেমনি সেরাদের সঙ্গ পেয়ে সাহস পাবে নবীনরা। বিশাল সংখ্যায় সেরা স্পোর্টসম্যান এখানে আছে এবং এই তাদের যে লাইফের যে অভিজ্ঞতা স্পোর্টসম্যান হিসেবে, সেটাকে ওরা কনভার্ট করে ন্যাশনাল স্পোর্টসের ক্ষেত্রে অবদান রাখতে পারবে। এটা বোধহয় খুব বড় একটা কাজ হতে পারে। প্রোগ্রামগুলো আমাদের জন্য বিশাল বড় পাওয়া এবং বিশাল একটা মিলন মেলা তৈরি হয় এখানে, যেটা আমাদের খুবই আনন্দ দেয় এবং আমাদের খুব বড় ধরনের এক্সাইটমেন্ট কাজ করে এই প্রোগ্রামকে নিয়ে। একটা বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা আমাদের এখান থেকে তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই এখানে আসাটা আমি মনে করি আমাদের জন্য, সবার জন্য এটা একটা খুশির জায়গা, আনন্দের জায়গা, ফ্যামিলি নিয়ে আসা। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাতাস পাচ্ছে অস্ট্রেলিয়া। সফররতদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 8 উইকেট হারিয়ে মাত্র 54 রানের লিড নিয়েছে লঙ্কানরা। 3 উইকেট হারিয়ে 303 রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। 2 সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি মাত্র 20 রান যোগ করেই প্যাভিলিয়নের পথ ধরেন। বাকিদের যাওয়া আসার মিছিলে বাউজ ওয়েবস্টারের 31 রানের ইনিংসে 400 পেরোয় সফররতরা। তাদের প্রথম ইনিংসে থামে 414 রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। 39 রানে তারা হারিয়ে ফেলে টপ অর্ডারের 3 ব্যাটারকে। সতীর্থদের ব্যর্থতায় দিনে এক প্রান্ত আগলে আউট হওয়ার আগে 76 রানের ধৈর্যশীল ইনিংস খেলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। আরেক প্রান্তে দ্রুত রান তোলেন কুশল ম্যান্ডিস। ম্যাথিউসের বিদায়ের পর রমেশ মেন্ডিস ও প্রবোধ জয়সূরিয়ার দ্রুত বিদায় দিন শেষে 211 রান তোলে লঙ্কানরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।